এবার চলে যাব নদীর অববাহিকা, রিভার বেসিন, যেটা এক্ষুনি তোমাদেরকে এই ফটো থেকেই বোঝাচ্ছিলাম। দেখো কি বলছে, প্রধান নদী, শাখা নদী, উপনদী, প্রশাখা নদী যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আমরা বলি নদী অববাহিকা। তাহলে নদী অববাহিকা মানে হচ্ছে এই যে পুরো যে নদীর অঞ্চলটা, যেখানে নদী উৎস থেকে মোহনা অবধি তার ট্রিবিউটারি ডিস্ট্রিবিউটারি, বাংলা যেটাকে আমরা বলি শাখা নদী উপনদী নিয়ে প্রবাহিত হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে, সেটাই আমাদের কাছে নদীর অববাহিকা। নদী অববাহিকা অঞ্চলে জলচক্র কার কার সঙ্গে যুক্ত থাকে? এই তিনটে মণ্ডল, বাড়িমণ্ডল, শিলামণ্ডল আর বায়ুমণ্ডল। বাড়িমণ্ডল, শিলামণ্ডল আর বায়ুমণ্ডল, এই তিনটে জিনিসের সঙ্গে কিন্তু নদী মিশ্রিত থাকে। হলো, সূর্যের তাপে নদী অববাহিকার জল উত্তপ্ত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় এবং অববাহিকা অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়, ফলে জলচক্রের মাধ্যমে ভূপৃষ্ঠের জলের ভারসাম্য রক্ষা পায়। নদী অববাহিকা পড়লাম এবং কোন তিন মণ্ডলের মাধ্যমে নদী প্রবাহিত হয় বা তার জল চক্রাকারে ঘুরছে সেটাও আমরা দেখে নিলাম। এবারে আমরা দেখে নেব জলবিভাজিকা। এখানে যা যা সাবজেক্ট ম্যাটার আমরা দেখেছি, যেটা পড়বো সেইগুলোই এখানে কিন্তু পরপর করে দেওয়া আছে। জল বিভাজিকা, জল বিভাজিকা বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, এই বিভাজিকা কথাটা আমরা বাংলায় পড়েছি, বিভাজন থেকে বিভাজিকা নিশ্চয়ই এসছে। তা বিভাজন মানে কি? সেপারেট হয়ে যাওয়া, ডিস্ট্রিবিউট হয়ে যাওয়া। তাহলে জলের যখন ডিভিশন হয়ে যাবে বা পৃথকীকরণ হয়ে যাবে, সেটাকে আমরা নিশ্চয়ই জলবিভাজিকা হিসেবে জানবো। তাহলে এখানে এর সংজ্ঞাটা কি দেওয়া রয়েছে? যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক করছে, এক্ষুনি আমি এই কথাটা বললাম, পৃথকীকরণ যেখানে হচ্ছে বা ডিফারেন্সিয়েশন যেখানে হচ্ছে, সেটাকে আমরা কি বলে থাকছি? জলবিভাজিকা। তার উদাহরণ কি? হিমালয় পর্বতমালা। তার উদাহরণ কি? হিমালয় পর্বতমালা। জলবিভাজিকা অঞ্চল থেকে জলের বাষ্পীভবন, ঘনীভবন আর বৃষ্টিপাতের মাধ্যমে জলচক্র সম্পূর্ণ হয়। বাষ্পীভবন, ঘনীভবন আর বৃষ্টিপাতের মাধ্যমে কি হয়? জলচক্রের এই যে পুরো পদ্ধতি, সেইটাই কিন্তু সম্পূর্ণ হয়। এই অবধি আমরা যা যা পড়লাম সেটা হচ্ছে জলের সম্পর্কে বা নদ নদী সম্পর্কে যা যা ইনফরমেশন দেওয়ার, পুরোটা এখানে তোমরা কিন্তু পড়লে। বহির্জাত প্রক্রিয়া থেকে এর ইন্ট্রোডাক্টরি পার্টটা শুরু হলো। সেখান থেকে আমরা প্রথম পড়লাম নদী হিসেবে জলচক্র, জলচক্রে নদীর কি কি ভূমিকা রয়েছে, কি কি শাখা নদী, উপনদী এবং নদীর কটা ভাগ রয়েছে, কটা গতিভাগ রয়েছে। এবার নদী অববাহিকা পড়লাম এবং তার সাথে জলবিভাজিকা। তাহলে নদী রিলেটেড যা যা কোয়েরিজ নদীর গতিপথের আগে অবধি আমরা কিন্তু আজকে পুরোটা সলভ করলাম। এইবারে আমরা দেখে নেব নদীর বিভিন্ন গতি, কোর্সেস অফ রিভার। নদীর বিভিন্ন গতি কি বলছে? নদীর গতিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। নদীর গতিকে কি কি ভাগে ভাগ করতে পারি? তিনটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ঊর্ধ্বগতি, যেটা পড়লাম উচ্চ গতি হিসেবে, যেখানে আমরা কি দেখলাম? পার্বত্য অঞ্চল থেকে নদীটি ওপর থেকে নিচে কিন্তু প্রবাহিত হচ্ছে। নেক্সট দেখব মধ্যগতি, যেটাকে আমরা কি বলছি? সমভূমি প্রবাহ, অর্থাৎ নদী পাহাড়ি অঞ্চল থেকে নেমে গেছে, নেমে গিয়ে সমভূমি অঞ্চলে প্রবাহিত হচ্ছে। আর নিম্ন গতি মানে হচ্ছে বদ্বীপ প্রবাহ, মানে নদীর ঢাল আরো কমে গেছে সমভূমি থেকে। তাহলে একটু ইন ডিটেলে আমরা জেনে নেব এবং এটা জানার পরে আমি একটা আঁকার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব যে এক্স্যাক্টলি কিভাবে এই নদী গতিপথের প্রবাহ বা গতিপথের পরিবর্তন হয়। প্রথমে তোমার দেওয়া রয়েছে ঊর্ধ্বগতি বা পার্বত্য প্রবাহ। এটার মাধ্যমেই শুনতে পাচ্ছ পর্বত, তাই তো, বা মাউন্টেন রয়েছে, যেখানে পর্বতে নদীর উৎপত্তি স্থান থেকে সমভূমিতে পৌঁছানোর পূর্ব অংশই হচ্ছে ঊর্ধ্বগতি।
উৎপত্তি স্থান থেকে সমভূমিতে পৌঁছানোর আগের পর্ব অংশ অবধি হচ্ছে আমার ঊর্ধ্বগতি। যেমন গঙ্গার পার্বত্য প্রবাহ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উত্তরাখণ্ডের হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। ঊর্ধ্বগতির উদাহরণ কি? গঙ্গার পার্বত্য প্রবাহ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উত্তরাখণ্ডের হরিদ্বার পর্যন্ত এটি বিস্তৃত হয়। মধ্যগতিতে আমরা কি দেখছি? তাহলে উচ্চগতিতে আমরা কি পড়লাম? অবশ্যই এটা পার্বত্য প্রবাহ বা পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে নদীর যে প্রবাহ সেইটা আমরা দেখতে পাই উচ্চগতিতে। এবার আসছি মধ্যগতি বা সমভূমি প্রবাহ। পার্বত্য অঞ্চলের পর থেকে সমভূমি অংশের মধ্যে সীমাবদ্ধ নদীর গতি হলো মধ্যগতি। যেমন গঙ্গার মধ্যগতি উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পর্যন্ত অবস্থিত। ঝাড়খণ্ড মানেই কিন্তু এটা আর পার্বত্য অঞ্চল রইল না, মালভূমি অঞ্চলের একটি প্রভাব বিস্তার করছে। ঠিক আছে, তাহলে মধ্যগতি বা সমভূমি প্রবাহ মানে আমরা দেখে থাকি কি মালভূমি প্রবাহ বা মালভূমি অঞ্চল। এবার চলে যাব নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ, যেটা সর্বশেষ গতি। এখানে আমরা দেখছি নিম্নগতিতে ঢাল আরো কমে যাচ্ছে, ফলে গতিও কমছে। এবং ঝাড়খণ্ডের রাজমহল পর্বত থেকে বা রাজমহলের এই যে অঞ্চল থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত যে অংশ, সেই পুরোটাকে আমরা বলে থাকি নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ, যেখানে আর নদীর ঢাল থাকে না, গতিপথও প্রচন্ডভাবে কমে যায় বা নদীতে জলের স্রোত বা জলের পরিমাণ সবটাই কিন্তু কমতে থাকে। কিছু রিজন আছে তার পিছনে, যেগুলো আমরা পড়বো এক এক করে, কিন্তু আজকের যতটুকু আমি বললাম ততটুকু সবাই আপাতত ভাবে বোঝার চেষ্টা করো। এবার আমি তোমাদেরকে কনফার্ম করেছি যে আমি একটা আঁকা আঁকবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, খুব ছোট করে, কারণ এখানে সাদা জায়গাটা খুবই কম আছে। আমরা যতটুকু পারবো আঁকবো, একটা সুন্দর করে যা হোক করে আঁকার চেষ্টা করছি। আমার এটা যদি মাউন্টেন হয় বা এটা যদি পার্বত্য অঞ্চল হয়, এইখানটা ধরো আমার নদীর কিছুটা অববাহিকা অঞ্চল মিশেছে। ঠিক আছে, এই পার্বত্য অঞ্চলের ঠিক ওপর থেকে কিন্তু নদ নদীর শুরু হয় বা নদ নদীর উৎস, যেটা আমরা আগের স্লাইডটাতেও দেখে নিয়েছি। নদ নদীর উৎস ঠিক এই জায়গা থেকে কিন্তু সূচনা হচ্ছে। আশা করছি এই অবধি কারোর কোনো ডাউট নেই, কারোর কোনো অসুবিধা নেই যতটুকু আমরা আজকের পড়লাম। এইবারে এখানে যেটা হচ্ছে প্রবলেম, পার্বত্য অঞ্চল দিয়ে নদী যখন আসছে, পার্বত্য অঞ্চলে যে নুড়ি বালি কাকড় যা যা রয়েছে পার্বত্য পথে, নদী কি শুধুমাত্র নিজের জলটাই বয়ে আনছে? তাই কি? নদীতে কোনো রকম পাহাড়ি অঞ্চলের যে নদ নদী বা পাহাড়ি অঞ্চলের যে অন্যান্য পাথর, সেগুলোকে কোনোভাবেই কি নদী ক্ষয় করে নিয়ে আসছে না? নদী যখন বয়ে আসছে তখন কি নদীর জলের মধ্যে শুধু নদীর জলই থাকছে নাকি নুড়িবালি কাকড়ও থাকছে? অবশ্যই নুড়িবালি কাকড় থাকছে, কারণ আমরা কি দেখেছি পার্বত্য অঞ্চলের নদীতে কিন্তু প্রচন্ড পরিমাণে জলের স্রোত থাকে, এবং নদী যখন ওপর থেকে নিচের দিকে আসছে ছুটে, তখন নদী কিন্তু এই পাহাড়ি অঞ্চলের মধ্যে যে নুড়ি বালি কাকড় পলি যা যা থাকে সেগুলোকেও কিন্তু নদী একাধারে বয়ে আনছে, এবং নদীর জলের মধ্যে এই পাহাড়ি অঞ্চলের যে নুড়ি বালি কাকড় সেগুলোও জমতে থাকছে। ফলে নদী যখন আছড়ে সমভূমি অঞ্চলে পড়ছে, তখন সেই নুড়ি বালি কাকড় শিলা পলি এই সবকিছুই কিন্তু নদীর জলের সঙ্গে মিশছে, এবং সেখানে গিয়ে নদী সেটা উগড়ে দিচ্ছে, যার ফলে সেই জায়গাগুলো এক একটা করে সমভূমি অঞ্চল কিন্তু তৈরি হতে পারে। ধরো এই জায়গাগুলোতে প্রচন্ডভাবে নুড়ি বালি কাকড় তারা মিশিয়ে রাখছে। নদী এই জায়গাটায় এসে যখন পড়ছে তখন কিন্তু এইগুলো আস্তে আস্তে জমা হতে থাকছে। পরবর্তী ক্ষেত্রে এগুলোকে আমরা কি বলি বা এগুলো কি ধরনের ভূমিরূপ, সেগুলোও আমরা একটা একটা করে কিন্তু দেখব। তাহলে নদীর বিভিন্ন গতি আশা করছি তোমাদের বুঝতে খুব একটা কোনো অসুবিধা হলো না।